where the mind is without fear and the head is held high, where knowledge is free. স্নেহের ছাত্র ছাত্রীরা, তোমরা প্রত্যেকেই আমার শুভেচ্ছা নিবে। আমি মালদা জেলা স্কুলের রসায়নের শিক্ষক শ্রী প্রবীর কুমার রায়। গত দুটো ক্লাস তোমাদের আমি নিয়েছি কঠিন অবস্থা সলিড স্টেটের উপর। আজকে আমি তোমাদের স্ট্রাকচার অফ সিম্পল আয়নিক কম্পাউন্ড পড়াবো। কয়েকটা কঠিন পদার্থের গঠন তোমাদের একটু জানার দরকার আছে। এর আগের ক্লাসগুলিতে তোমরা কিউবিক ক্লোজ প্যাকিং, রেডিয়াস রেশিও এইসব সংক্রান্ত তোমরা শিখেছ। আজকে এই স্ট্রাকচার অফ সিম্পল আয়নিক কম্পাউন্ডে কিছু শিখব। আয়নিক কম্পাউন্ডের মধ্যে এ বি টাইপ এবং AB2 ও A2B। AB টাইপ বলতে কীরকম বোঝায়? সোডিয়াম ক্লোরাইড কেলাস, সিজিয়াম ক্লোরাইড। AB2 বলতে ক্যালসিয়াম ফ্লোরাইড, ফ্লোরাইড বলা হয়, ফ্লোরাইড। আর A2B বলতে Na2O, এই ধরনের আয়নিক যৌগগুলোকে বোঝায়। আমরা মোটামুটি 2-3টে এখান থেকে শিখে নিব। তোমাদের বইতে জিঙ্ক সালফাইডের এইসব দেওয়া আছে, এগুলো দেখে নিবে। কিন্তু আমি এটা আর এটা আজকে পড়াবো। দেখো, সোডিয়াম ক্লোরাইড কেলাস কিউবিক ক্লোজ প্যাকিং, এবং এটাকে ফেস সেন্টার্ড কিউবিক বলে, FCC স্ট্রাকচার বলা হয়। একটা কিউবিক এর গঠন আছে। এই ঘনকের কৌণিক বিন্দুগুলোতে, এই কৌণিক বিন্দুগুলোতে 8টা কৌণিক বিন্দু আছে। এখানে ক্লোরাইড আয়নগুলো থাকে, Cl-। আর ক্লোরাইড আয়নগুলো 6টা পৃষ্ঠতলে অবস্থান করে। এরকম 6টা পৃষ্ঠতলে অবস্থান করে। তাহলে ক্লোরাইড আয়নের সংখ্যা কত হবে? পৃষ্ঠকেন্দ্রিক কেলাস, কৌণিক বিন্দুতে ক্লোরাইড আয়ন এবং পৃষ্ঠতলের মাঝখানে ক্লোরাইড আয়নগুলো আছে। তাহলে ক্লোরাইড আয়নের সংখ্যা একক কোষে কতগুলো থাকছে? এর সংখ্যা 8টা বিন্দুতে, কৌণিক বিন্দুতে 8টা ক্লোরাইড আয়ন। তাহলে 8 × 1/8, এই গণনা আমরা আগের ক্লাসে শিখেছি। যোগ 6টা তলে, 6টা পৃষ্ঠতলে 6টা ক্লোরাইড আয়ন আছে। তাহলে 6
ইন্টু হাফ, মোট চারটি ক্লোরাইড আয়ন। এবার সোডিয়াম আয়ন এই প্রান্ত কেন্দ্রগুলিতে অবস্থান করে। সোডিয়াম আয়ন এইগুলোতে, সোডিয়াম আয়ন এই প্রান্ত কেন্দ্রগুলিতে সোডিয়াম অবস্থান করে। এই তাহলে 12টা বাহু আছে। তাহলে সোডিয়াম আয়নের সংখ্যা 12 ইন্টু 1/4 প্লাস। আর সোডিয়াম আয়ন অবস্থান করে দেহ মধ্যে। এই দেহ মধ্যে ঠিক একটা সোডিয়াম আয়ন থাকে। তাহলে এখানে একটাই কাউন্ট হবে, মোট 4টি। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইডের প্রতি একক কোষে, সোডিয়াম ক্লোরাইডের প্রতি একক কোষে 4টি, প্রতি একক কোষে। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। প্রতি একক কোষে সোডিয়াম ক্লোরাইডের 4টি সোডিয়াম আয়ন, 4টি ক্লোরাইড আয়ন, অর্থাৎ 4টি সোডিয়াম ক্লোরাইড থাকে। পার ইউনিট সেলে মনে রাখতে হবে যে 4টি সোডিয়াম ক্লোরাইড থাকে। এবার আমরা সিজিয়াম ক্লোরাইডের গঠন দেখব। সিজিয়াম ক্লোরাইডের গঠন দেখব। সিজিয়াম ক্লোরাইড এটা বডি সেন্টার্ড কিউবিক ক্রাশ, বিসিসি গঠন। এর আগের দিন আমরা এগুলো জেনেছি। একটা ঘনকাকার, ক্লোরাইড আয়ন 4টা কৌণিক বিন্দুতে অবস্থান করে। এই কৌণিক 8টা যে কৌণিক বিন্দু আছে 8টাতে অবস্থান করে। আর সিজিয়াম আয়ন দেহ মধ্যে থাকে, সিজিয়াম আয়ন। তাহলে ক্লোরাইড আয়নের সংখ্যা তাহলে 8টার জন্য 8 ইন্টু 1/8 সমান 1টি। আর দেহ মধ্যে 1টি আছে সিজিয়াম, তো একটাই হবে। তাহলে সিজিয়াম আয়নের সংখ্যা দেহের মধ্যে থাকার জন্য 1টা। তাহলে প্রতি একক কোষে সিজিয়াম ক্লোরাইডের সংখ্যা, তাহলে একটা সিজিয়াম আয়ন একটা ক্লোরাইড আয়ন, অর্থাৎ 1টি সিজিয়াম ক্লোরাইড, 1টি। এই গেল আমাদের এবি টাইপ। আচ্ছা, এবার আমরা এ টু বি টাইপ শিখব। এ টু বি টাইপ সোডিয়াম অক্সাইড, Na2O। এখানে অক্সাইড আয়ন আছে O2-। অক্সাইড আয়ন এই কর্নারগুলিতে থাকে। O2- এই কর্নারগুলিতে অবস্থান করে। এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, তাহলে অক্সাইড আয়নের
সংখ্যা O2 মাইনাস আয়নের সংখ্যা এইট into 1/8 equal to 1 সোডিয়াম আয়নের সংখ্যা সোডিয়াম আয়নগুলো এই যে অক্সাইড আয়নগুলো দিয়ে তৈরি এই কিউবটা, এই কিউবিক ক্লোজ প্যাকিংয়ের টেট্রাডাল ভয়েড, টেট্রাডাল ভয়েডে অবস্থান করে। দুটো টেট্রাডাল ভয়েডে সোডিয়াম আয়ন থাকে। তাহলে সোডিয়াম আয়নের সংখ্যা হবে দুটো টেট্রাডাল ভয়েডে, অর্থাৎ একটি যদি অক্সাইড আয়ন হয় তাহলে এর ডাবল টেট্রাডাল ভয়েড, তাহলে সোডিয়াম আয়নের সংখ্যা হচ্ছে দুটি, কারণ সোডিয়াম আয়ন অবস্থান করে টেট্রাডাল ভয়েডে। তাহলে সংকেত কত দাঁড়াবে? তাহলে প্রতি একক কোষে একটি Na2O থাকে। এইভাবে করে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারলে যে টেট্রা এর যা সংখ্যা হবে, কারণ এই অক্সাইড আয়নের অ্যারেঞ্জমেন্ট আছে, এর টেট্রাডাল ভয়েডে সোডিয়াম আয়নগুলো থাকে। আচ্ছা, locating octahedral void and tetrahedral void. এটা তোমাদের জানার জন্য আমি একটু বলছি। একটা কিউবিক ক্লাস, কারণ অক্টাহেড্রাল ভয়েড, টেট্রাহেড্রাল ভয়েড আমরা শিখেছি কিউবিক ক্লোজ প্যাকিংয়ে, সেখানে কীভাবে টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল ভয়েড তৈরি হয়। এখন যদি একটা কিউবিকের মধ্যে অক্টাহেড্রাল ভয়েডগুলো কোন জায়গায় থাকে একটু তোমাদের জানতে হবে। অক্টাহেড্রাল ভয়েডগুলো সাধারণত এই জায়গাগুলোতে থাকে, এই যে থাকে 12টা এজ আছে। এই জায়গাগুলোতে অক্টাহেড্রাল ভয়েড থাকে। তাহলে একটা কিউবিকের অক্টাহেড্রাল ভয়েডে 12টা এইজে, অর্থাৎ প্রান্ত কেন্দ্রতে যদি অক্টাহেড্রাল ভয়েড থাকে তাহলে সংখ্যা কত হবে? তাহলে অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যা ভয়েডের সংখ্যা 12 × 4, কারণ এখানে যদি অ্যাটম থাকতো তাহলেও এই অ্যাটমটা যেমন 4টা এরকম ঘনকের সাথে শেয়ার করে, সিমিলার অক্টাহেড্রাল ভয়েডটাও এরকম মোট 4টা ঘনকের সাথে শেয়ার করে। তাহলে এখানে আমাদের 3টে দাঁড়াবে, আর এই মাঝখানে একটা অক্টাহেড্রাল ভয়েড থাকে দেহ মধ্যে, তাহলে +1 মোট 4টি। তাহলে 4টি অক্টাহেড্রাল ভয়েড যদি হয় এখানে, তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কত হবে? এর মধ্যে টেট্রাহেড্রাল ভয়েড থাকবে, টেট্রাহেড্রাল ভয়েড, তাহলে 4 × 2 8টি টেট্রাহেড্রাল ভয়েড থাকবে। এইভাবে করে তোমাদের মনে রাখতে হবে। অক্টাহেড্রাল ভয়েড সংক্রান্ত যদি কোন গণনা দেয় তাহলে এইভাবে করে মনে রাখতে হবে, মানে অক্টাহেড্রাল ভয়েড, টেট্রাহেড্রাল ভয়েড। এটা জাস্ট তোমাদের জানার জন্য একটু বলে দিলাম। আচ্ছা,
এবার তোমাদের ক্লাসের ত্রুটি শেখাবো। imperfection in crystal or defects in crystal, defect ত্রুটি, defect or imperfection in crystal। ত্রুটি, ক্লাসের ত্রুটি। ক্লাসের ত্রুটি বলতে আমরা কি বুঝি এটা জানবো। আগে আমরা জানি নিখুঁত ক্রিস্টাল। পারফেক্ট ক্রিস্টাল বলতে কি বুঝবো? পারফেক্ট ক্রিস্টাল অর্থাৎ পারফেক্ট ক্রিস্টাল বলতে বুঝবো যে ওই ক্লাসে যে কণাগুলি সঠিক ক্রমে সুবিন্যস্ত থাকে এবং 200 অর্থাৎ পরম শূন্য উষ্ণতায় এই ধরনের ক্লাসের শক্তি সর্বনিম্ন থাকে এবং ক্লাসের কণাগুলি সুবিন্যস্তভাবে সঠিক জায়গায় অবস্থান করে। যদি উষ্ণতা বৃদ্ধি করা যায় ক্লাসে, তাহলে ক্লাসের গঠনকারী কণাগুলো বিশৃঙ্খলতা লাভ করে, অর্থাৎ বিন্যাসটা কিছুটা নষ্ট হয়ে যায়। আর এছাড়াও ক্লাসের মধ্যে যদি অশুদ্ধি থাকে তাহলেও ক্লাসের বিশৃঙ্খলতার মাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ ক্লাসের মধ্যে গঠনকারী কণাগুলির সঠিক ক্রমবিন্যাসের বিচ্যুতির ফলে যে ত্রুটি দেখা যায় সেটাকে বলা হয় ক্লাসের ত্রুটি। ক্রমবিন্যাসের ত্রুটি দেখা যায়, তাহলে বিন্যাসের আমরা বলবো ক্লাসের বিন্যাসের ত্রুটি হয়েছে। আচ্ছা, ক্লাসের মধ্যে ত্রুটি থাকলে ক্লাসের ধর্মের পরিবর্তন হয়। ক্লাসের মধ্যে যদি অশুদ্ধি থাকে তাহলেও ত্রুটি দেখা যাবে। আচ্ছা, ত্রুটি কয় প্রকার হয়? একটা হচ্ছে ইলেকট্রনিক ত্রুটি, 2 প্রকার, ইলেকট্রনিক আর হচ্ছে অ্যাটমিক। আমরা এই অ্যাটমিকটাই পড়ব, কারণ তোমাদের সিলেবাসে এই অ্যাটমিক ইমপারফেকশনের সংক্রান্তই তোমাদের সিলেবাসে আছে। আচ্ছা, অ্যাটমিকের মধ্যে তোমার পয়েন্ট ডিফেক্টস পড়বে। পয়েন্ট ডিফেক্টস অর ইমপারফেকশন ইন ক্রিস্টাল। আচ্ছা, ক্লাসের ত্রুটি, অ্যাটমিক ইমপারফেকশন। ক্লাসের মধ্যে গঠনকারী কণাগুলির অনিয়মিত বিন্যাসের ত্রুটির ফলে এ ধরনের ক্লাসের ত্রুটি দেখা যায়, অনিয়মিত বিন্যাসের ফলে। অর্থাৎ ক্লাসের মধ্যে যে জায়গাগুলিতে কণা থাকার কথা সেখানে না হয়ে অন্য কোথাও আছে বা মিসিং আছে, এর ফলে যে ত্রুটি হয় সেটা হচ্ছে অ্যাটমিক ইমপারফেকশন। আচ্ছা, অ্যাটমিক ইমপারফেকশন 2 রকম, পয়েন্ট ডিফেক্ট এক, 2 ল্যাটিস ডিফেক্ট। বিন্দু ঘটিত আর ল্যাটিস ঘটিত ডিফেক্ট। তো আমরা পড়ব পয়েন্ট ডিফেক্টটাই পড়ব আমরা। আচ্ছা, বিন্দু ঘটিত ডিফেক্টটা হচ্ছে যদি কোনো ক্লাসে
গঠনকারী কণাগুলি মিসিং আছে, কিছু কিছু মিসিং আছে, বা গঠনকারী কণার যেখানে অবস্থান সেখানে না থেকে ল্যাটিসের কোনো এক জায়গায় অবস্থান করছে, অথবা কেলাসের মধ্যে অন্য অন্য প্রকার কণা অবস্থান করছে, তাহলে পয়েন্ট ডিফেক্ট দেখা যাবে ওই কেলাসে। তাহলে কী দাঁড়ালো, কণার মধ্যে যে সঠিক অবস্থান সেখানে না থেকে অন্যখানে কেলাসের অন্য জায়গায় থেকে থাকছে, অথবা মিসিং থাকছে, অথবা অন্য কোনো পরমাণু বা কণা ওই কেলাসের মধ্যে ল্যাটিসে অবস্থান করছে। এর ফলে যে ত্রুটি দেখা যায় সেই ত্রুটিকে আমরা বলবো পয়েন্ট ডিফেক্টস। তো পয়েন্ট ডিফেক্টস দু রকমের হবে, দু রকমভাবে এটা ভাবতে হবে। পয়েন্ট ডিফেক্টস এক স্টোচিওমেট্রিক, দুই নন স্টোচিওমেট্রিক। স্টোচিওমেট্রিক, নন স্টোচিওমেট্রিক। তোমরা 11-এ স্টোচিওমেট্রিক গণনা অনেক শিখেছ। স্টোচিওমেট্রিক অর্থাৎ কেলাসের মধ্যে যে কণা সংখ্যার অনুপাত আর রাসায়নিক সংকেতের অনুপাত যদি এক হয় তাহলে বলবো ওটা স্টোচিওমেট্রিক কেলাস। অর্থাৎ কেলাসের রাসায়নিক সংকেতের যে অনুপাত কণা সংখ্যার, অর্থাৎ ক্যাটায়ন যদি ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি হয় তাদের অনুপাত, আর কেলাসের মধ্যেও ক্যাটায়ন অ্যানায়ন অনুপাত একই যদি থাকে তাহলেও বলবো স্টোচিওমেট্রিক কেলাস। আর যদি না থাকে তাহলে বলবো নন স্টোচিওমেট্রিক কেলাস। ধরো সোডিয়াম ক্লোরাইড নিলাম, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সংকেত এনে একটা সোডিয়াম একটা ক্লোরিন, কেলাসের মধ্যেও যদি দেখা যায় যে একটা সোডিয়াম একটা ক্লোরাইড আয়ন আছে তাহলে বলবো এটা স্টোচিওমেট্রিক। যেমন মনে করো আয়রন অক্সাইড, আয়রন অক্সাইড একটা আয়রন একটা অক্সিজেন থাকার কথা, সেখানে কেলাসে দেখা যায় যে 100টা অক্সিজেন যদি থাকে 100টি অক্সিজেন থাকলে 95টা আয়রন আছে। অর্থাৎ রাসায়নিক সংকেতের সাথে কেলাসের কণা সংখ্যার যে অনুপাতগুলো আয়রন ও অক্সিজেন এক নেই, তখন বলো নন স্টোচিওমেট্রিক। এগুলোকে 11-এ তোমরা বার্থোলাইট কম্পাউন্ড বলে শিখেছ। কেলাস তৈরি খুব কঠিন পদ্ধতি, কিন্তু একটা বিশুদ্ধ কেলাস তৈরি করা খুব কঠিন। আচ্ছা, এবার আমরা পয়েন্ট ডিফেক্টসের মধ্যে যেটা স্টোচিওমেট্রিক পড়াচ্ছিলাম, আমরা এটাকে আবার দুভাগ করব। একটা হচ্ছে নন আয়নিক কম্পাউন্ডের জন্য, আর একটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডের জন্য। স্টোচিওমেট্রিক ডিফেক্টসে তোমার নন আয়নিক আয়নিক দুই রকম শিখব। নন আয়নিকে যেমন মনে হলো কপারের ক্লাস, জিঙ্কের ক্লাস, এগুলো নন আয়নিক। এই ধরনের আয়নিক কম্পাউন্ডগুলোকে যদি আমরা তাপ দিই তাহলে এই ত্রুটিগুলো দেখা যাবে। এগুলোকে সাধারণত থার্মোডাইনামিক ডিফেক্টসও বলে, থার্মোডাইনামিক ডিফেক্টস। এই নন আয়নিক কম্পাউন্ড দুই রকম। নন আয়নিক কম্পাউন্ডে আবার দুই রকম ডিফেক্ট হয়, দুই রকম।
একটা হচ্ছে ভ্যাকান্সি ডিফেক্ট, আর একটা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, ভ্যাকান্সি ডিফেক্ট কি? ধরো এরকম একটা ক্লাসের আমি ছবি আঁকছি, কণাগুলো এরকম, এখান থেকে মনে করো দুটো কণা মিসিং আছে, তাহলে এই ভ্যাকান্সির জন্য যে ডিফেক্ট হলো সেটাকে বলো নন আয়নিক কম্পাউন্ডের ভ্যাকান্সি ডিফেক্ট বলা হবে। আবার ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট কোনগুলো? কণাগুলোর অবস্থানে এরকম জায়গাতে থাকার কথা না থেকে এরকমভাবে হয়ে আছে, এরকম এলোমেলোভাবে হয়ে আছে, সেজন্য বলছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। আচ্ছা, এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ডিফেক্ট সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডের যে ডিফেক্টটা, সেটা আমরা শিখবো আগে। আয়নিক কম্পাউন্ডের, আয়নিক কম্পাউন্ডের আয়নিক কম্পাউন্ড হচ্ছে স্টোচিওমেট্রিক ডিফেক্টের মধ্যে অন্তর্ভুক্ত। এটা দু রকম, শর্টকিরি ফ্র্যাঙ্কেল। আর ফ্র্যাঙ্কেল, শর্টকি অ্যান্ড ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। শর্টকি ডিফেক্ট আমরা শিখব। একটা আয়নিক ক্লাস এ প্লাস মনে করো বি মাইনাস দিয়ে তৈরি, একটা আয়নিক ক্লাস। এই ক্লাসে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন মিসিং আছে। আগে অনুপাত ছিল AB, রাসায়নিক সংকেতের যে অনুপাত এ আর বির AB। এবারও দেখো একটা ক্যাটায়ন একটা মিস হয়ে যাওয়ার পরেও কিন্তু একই অনুপাত থাকছে, অর্থাৎ এর স্টোচিওমেট্রিতে কোনো বিঘ্নিত হয়নি, স্টোচিওমেট্রির কোনোরূপ বিঘ্নিত হয়নি, কিন্তু ক্লাসের মধ্যে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন মিসিং। এই প্রকার ত্রুটি যে ক্লাসে দেখা যাবে ওদেরকে বলা হবে শর্টকি ডিফেক্ট। এতে একটা পারফেক্ট ক্রিস্টালের যা ঘনত্ব হবে, এই ডিফেক্টযুক্ত ক্লাসে কিন্তু ঘনত্ব কম বেরোবে, কারণ এ এবং বি দুটি মিসিং আছে, মিসিংয়ের ফলে ঘনত্ব কম হয়। দেখা গেছে যে 10⁻16 কণার মধ্যে এ এবং বি মিলে প্রতি 10⁻16 কণার মধ্যে একটি করে শর্টকি ডিফেক্ট দেখা যায়। শর্টকি ডিফেক্ট দেখা যায়। শর্টকি ডিফেক্ট দেখা যায় 10⁻16 প্রতি 10⁻16 কণার মধ্যে একটি শর্টকি ডিফেক্ট দেখা যায়। সেই জন্য শর্টকি ডিফেক্টে ক্লাসের ঘনত্ব কম বেরোয়। আচ্ছা, কোন কোন শর্তে শর্টকি ডিফেক্ট দেখা যায়? 1 নম্বর, যদি কোঅর্ডিনেশন নাম্বার
বেশি হয়। যেসব আয়নিক কেলাসে কোঅর্ডিনেশন নাম্বার বেশি তাদের ক্ষেত্রে এই ধরনের ডিফেক্ট দেখা যায়। আর 2 নম্বর হচ্ছে ক্যাটায়নের ব্যাসার্ধ আর অ্যানায়নের ব্যাসার্ধ মধ্যে সামান্য পার্থক্য থাকবে। ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধ স্বাভাবিকভাবে একটু বড় হবে এবং ক্যাটায়নের ব্যাসার্ধ একটু ছোট হবে, কিন্তু তাদের মধ্যে পার্থক্য সামান্য থাকবে। এই দুটো শর্ত মনে রাখতে হবে। আচ্ছা, উদাহরণ কোন কোন ক্লাসে? সোডিয়াম ক্লোরাইড আয়নিক ক্লাস। সাধারণত এই শর্টকি ডিফেক্ট দেখা যাবে অ্যালকালি হ্যালাইডগুলো, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, সিলভার আয়োডাইড। এই উদাহরণগুলো মনে রাখতে হবে। আচ্ছা, শর্টকি ডিফেক্টে আর একটা কথা মনে রাখতে হবে, ক্লাসের মধ্যে কিন্তু ক্যাটায়নের মোট সংখ্যা এবং অ্যানায়নের মোট সংখ্যা সমান থাকবে, কারণ যতগুলো ক্যাটায়ন ততগুলো অ্যানায়ন থাকবে। ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ফ্র্যাঙ্কেল এই প্রকার ক্লাসে, আয়নীয় ক্লাসে এগুলো মনে করো A প্লাস B মাইনাস, A প্লাস B মাইনাস, B মাইনাস A প্লাস, একটা ক্যাটায়ন মনে করো এই A ক্যাটায়ন নিজের অবস্থান বিন্দু থেকে অপসারিত হয়ে ল্যাটিস সাইটে অবস্থান করছে, যার ফলে এখানে একটা গর্তের সৃষ্টি হয়। এখানে একটা গর্তের ইন্টারস্টিশিয়াল সাইটে একটা গর্তের সৃষ্টি হয়। আর ক্যাটায়নগুলো যেটা এখান থেকে সরে গিয়ে অবস্থান করলো, ওটা ইন্টারস্টিশিয়াল পজিশনে অবস্থান করে। যে আয়নীয় ক্লাসে এই ধরনের ত্রুটি দেখা যায় ওদেরকে বলা হয় ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। এই সব ক্লাসের ঘনত্ব কিন্তু একই থাকে, কারণ এখানে ক্যাটায়নের সংখ্যা এবং অ্যানায়নের সংখ্যা আগে যা ছিল এখনও তাই আছে, সংখ্যা একই আছে। কোন কোন ক্লাসে এ ধরনের ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দেখা যায়? কোঅর্ডিনেশন নাম্বার খুব বেশি থাকবে না, কোঅর্ডিনেশন নাম্বার কম থাকবে। 2 নম্বর, অ্যানায়নের ব্যাসার্ধ ক্যাটায়নের তুলনায় বেশি হবে, অ্যানায়নের ব্যাসার্ধ ক্যাটায়নের তুলনায় বেশি থাকবে এই ফ্র্যাঙ্কেল ডিফেক্টে। আচ্ছা, উদাহরণ কোন কোন ক্লাসে ফ্র্যাঙ্কেল দেখা যায়? সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড। ফ্র্যাঙ্কেল ডিফেক্ট সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড দেখা যায়। এই সিলভার আয়োডাইড শর্টকি এবং ফ্র্যাঙ্কেল উভয়ের ক্ষেত্রেই দেখা যায়, এটা মনে রাখতে হবে তোমাদের। সিলভার আয়োডাইড শর্টকি এবং ফ্র্যাঙ্কেল উভয় ক্ষেত্রেই দেখা যায়। ক্ষার ধাতুগুলির হ্যালাইড কিন্তু ফ্র্যাঙ্কেল দেখায় না, কারণ হচ্ছে ক্ষার ধাতুর ক্যাটায়নগুলোর ব্যাসার্ধ বেশি থাকে, সেই কারণে ক্ষার ধাতুর হ্যালাইডগুলো ফ্র্যাঙ্কেল দেখায় না। আচ্ছা, এবার আমরা শিখব নন স্টোচিওমেট্রিক ডিফেক্ট।
non-stoichiometry defect. Non-stoichiometric defect. যেমন আয়রন অক্সাইড এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে রাসায়নিক সংকেত আর কেলাসের মধ্যে যে গঠনকারী কণাগুলি আছে ক্যাটায়ন এবং অ্যানায়নের তাদের অনুপাত কিন্তু আলাদা আছে। এই নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট কিভাবে হয়? এক নম্বর, অ্যানায়ন ভ্যাকান্সি অ্যানায়ন ভ্যাকান্সি অর্থাৎ মেটাল এক্সেস হয়ে যায়, মেটাল আয়ন এক্সেস, মেটাল এক্সেস ডিউ টু অ্যানায়ন ভ্যাকান্সি, মেটাল এক্সেস ডিউ টু অ্যানায়ন ভ্যাকান্সি। একটা কেলাস আছে এরকম, মনে করো এ সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এরকম সাজানো আছে, এরকম সাজানো আছে। এখান থেকে একটা ক্লোরিন মানে একটা ক্লোরাইড আয়ন আর কি মিসিং আছে, সেই গর্তে একটা ইলেকট্রন আছে। তাহলে অ্যানায়ন ভ্যাকান্সি হলো, এটার তুলনায় দেখো সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নের রেশিও সোডিয়াম আয়নের বেশি হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে মেটাল এক্সেস ডিউ টু অ্যানায়ন ভ্যাকান্সি। এই ইলেকট্রন অর্থাৎ এই ক্লাসের উপর যদি দৃশ্যমান আলোকরশ্মি পড়ে, এই ইলেকট্রন ভূমিস্তর থেকে উদ্দীপ্ত স্তরে পৌঁছায় এবং এর কম্পন হতে শুরু করে। এই অবস্থায় সে পরিপূরক আলোকরশ্মি বিকিরণ করে, অর্থাৎ এর উপর এই কেলাসের উপর দৃশ্যমান আলোকরশ্মি পড়লে সে একটা বর্ণের আলোকরশ্মি শোষণ করে, সেই বর্ণের আলোকরশ্মির পরিপূরক আলোকরশ্মি বিকিরণ করে। সেই জন্য এই ইকে বলা হয় ফারবে সেন্টার বলা হয়। এটা জার্মান ওয়ার্ড, এফ সেন্টার বলা হয়। জার্মান ওয়ার্ড মানে ফারবে মানে কালার সেন্টার, অর্থাৎ এই ইলেকট্রনটার জন্য ক্লাসটা রঙিন হয়। যেমন সোডিয়াম ক্লোরাইডকে যদি সোডিয়াম বাষ্পের মধ্যে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম বাষ্পের মধ্যে যদি উত্তপ্ত করা হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইড দেখতে কিন্তু হলুদ বর্ণের হবে। সাধারণভাবে সোডিয়াম ক্লোরাইড কিন্তু সাদা। সোডিয়াম বাষ্পের মধ্যে যদি সোডিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করা হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইড হলুদ বর্ণের হবে। কি কারণ হচ্ছে? এই ইলেকট্রনটার জন্য হচ্ছে। আচ্ছা, এবার আর এক প্রকার দেখো, নন স্টোইচিওমেট্রিক ডিফেক্টে metal excess due to interstitial cation. Interstitial cation.
একটা আয়নিক কেলাস, একটা ধরো এরকম একটা কেলাস আছে, ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন। এই ইন্টারস্টিশিয়াল পজিশনে বাইরের থেকে এক্সট্রা একটা ক্যাটায়ন এলো, মনে করি A+, অতিরিক্ত। তাড়িতিক প্রশমনের জন্য একটা ইলেকট্রনও কিন্তু ইন্টারস্টিশিয়াল ক্যাটায়নে থাকবে। একটা ক্যাটায়ন A+ যদি চার্জ 1 একক হয়, তাহলে একটা ইলেকট্রন এখানে অবস্থান করবে। তাহলে এই ইন্টারস্টিশিয়াল ক্যাটায়নের জন্য এই মেটাল এক্সেস হচ্ছে, কারণ এখানে যতগুলো A আছে তার তুলনায় B কম আছে, সেজন্য নন স্টোচিওমেট্রিক। এই ইলেকট্রন F সেন্টার হিসাবে কাজ করে, ফারবে সেন্টার, কালার সেন্টার, এটাকে কালার সেন্টার হিসেবে কাজ করবে। এখানেও একই রকম, আগে যেটা পড়লাম, যে ইলেকট্রনটা আলোক রশ্মি শোষণ করে উদ্দীপ্ত অবস্থায় হবে এবং উদ্দীপ্ত অবস্থায় আলোক রশ্মি বিকিরণ করবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কালার সেন্টার। উদাহরণ, তোমরা 11-এ প্র্যাকটিক্যালে করে থাকবে, জিঙ্ক নাইট্রেট বা জিঙ্ক কার্বনেট বা জিঙ্ক অক্সাইড, এইরকম জিঙ্কের যৌগগুলোকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে অবশেষ রূপে যে জিঙ্ক অক্সাইড পড়ে থাকে সেটা উত্তপ্ত অবস্থায় হলুদ, ঠান্ডা অবস্থায় সাদা। এটাকে উত্তপ্ত করলে তোমার উত্তপ্ত অবস্থায় হলুদ দেখা যাবে, ঠান্ডা অবস্থায় সাদা দেখা যাবে। জিঙ্ক কার্বনেটকে উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইড হবে, জিঙ্ক নাইট্রেটকে উত্তপ্ত করলেও জিঙ্ক অক্সাইড হবে। এরা প্রত্যেকেই যখন টেস্ট টিউবে নিয়ে হিট করবে, বার্নারে, তখন দেখতে পাবে যে উত্তপ্ত অবস্থায় জিঙ্ক অক্সাইডের কালার হলুদ হয়েছে। এটার কারণ হচ্ছে এই মেটাল এক্সেস ডিউ টু ইন্টারস্টিশিয়াল ক্যাটায়নের জন্য, এবং এই ইলেকট্রনটার জন্য এই কালারটা দিচ্ছে। আচ্ছা, আর এক প্রকার ত্রুটি আছে, সেটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট ধরো A+B- এরকম একটা ক্লাসের গঠন এরকম আছে, মনে করো। ক্যাটায়ন, একটা মেটাল ডেফিসিয়েন্সি, মনে করো একটা ক্যাটায়ন মিসিং আছে, তাহলে এর 1 একক চার্জ পাশাপাশি কোনো একটা ক্যাটায়নের উচ্চতর ধনাত্মক চার্জে কনভার্ট হয়ে যায়। ধরো এটা A2+ হয়ে গেল, এর সংখ্যা কিন্তু এখানে কমে গেল, আধান কিন্তু একই আছে, যার ফলে যতগুলো পজিটিভ ততগুলো কিন্তু নেগেটিভ চার্জ আছে, তড়িৎ প্রশম আছে। কিন্তু এখানে A সংখ্যা B সংখ্যা এক নেই, আলাদা আছে। তাহলে এই ধরনের মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টের জন্য তোমার ক্রিস্টালে এই ডিফেক্টগুলো আসে। যেমন মনে করো নিকেল অক্সাইড, আয়রন অক্সাইড,
উদাহরণ। অর্থাৎ ক্যাটায়নের শূন্যতার জন্য এই ধরনের কেলাসের মধ্যে ত্রুটি দেখা যায়। আচ্ছা, এর আগে আমরা ল্যাটিস পয়েন্ট ডিফেক্ট পড়ালাম। ল্যাটিস ডিফেক্ট, হ্যাঁ, ল্যাটিস ডিফেক্ট সম্বন্ধে অত বলছি না, জাস্ট কয় রকমের একটু বলে দিই। ল্যাটিস ডিফেক্ট আবার কিন্তু দুই রকমের হয়, লাইন প্লেন। তাই ল্যাটিস ডিফেক্ট দুই রকমের হয়। একটা হচ্ছে লাইন ডিফেক্টস, আর একটা প্লেন ডিফেক্টস। এটা উঁচু ক্লাসে যখন পড়াশোনা করবে তখন এগুলো পড়াবে, আমাদের সিলেবাসে এটা নেই, এই জন্য আমরা পড়ালাম না। ইমপিউরিটি ডিফেক্টস, ইমপিউরিটি অশুদ্ধ জনিত। অশুদ্ধ জনিত ত্রুটি। বিশুদ্ধ ক্লাসের মধ্যে যদি কোনো অপদ্রব্য মেশানো হয়, তার ফলে যে ত্রুটি দেখা যায় ক্লাসে, সেটাকে বলা হয় অশুদ্ধ জনিত ত্রুটি। এই অশুদ্ধ অর্থাৎ ক্লাসটা ত্রুটিপূর্ণ হয় অশুদ্ধি যোগ করার ফলে। এই অশুদ্ধিটাকে বলা হয় ডোপ্যান্ট, আর প্রসেসটাকে বলা হয় ডোপিং। ডোপ্যান্ট এবং ডোপিং। ক্লাসে অশুদ্ধি যোগ করলে ক্লাসের তড়িৎ পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ ক্লাসে এই অশুদ্ধি যোগ করার জন্য ক্লাসের মধ্যে যে কণাগুলি থাকে যে অবস্থানে, সেই অবস্থান থেকে অশুদ্ধি কণা প্রতিস্থাপিত করে। ধরো সোডিয়াম ক্লোরাইড গাঢ় দ্রবণের মধ্যে যদি স্ট্রনশিয়াম ক্লোরাইড মেশানো হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইডের কেলাস মনে করো এরকম আছে। এখানে সামান্য স্ট্রনশিয়াম ক্লোরাইড মেশানো হচ্ছে, তাহলে স্ট্রনশিয়াম আয়ন 2+, তাহলে একটা সোডিয়ামকে যদি আমরা স্ট্রনশিয়াম দিয়ে প্রতিস্থাপিত করা হয়, তাহলে আধান প্রশমনের জন্য আর একটা সোডিয়ামের প্রয়োজন হবে। অর্থাৎ প্রতি দুটো সোডিয়ামের জন্য একটা স্ট্রনশিয়াম আয়ন প্রতিস্থাপিত হচ্ছে, আর এই জায়গাটা একটা গর্ত থেকে যাচ্ছে। উপযুক্ত তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে এই গর্তগুলো কেলাসের মধ্যে চলাচল করে, ফলে তড়িৎ পরিবহনে সক্ষম হয়। তা এটা হচ্ছে আয়নিক কেলাসে স্ট্রনশিয়াম ক্লোরাইড যোগ করা হলো। অর্থাৎ অশুদ্ধি যোগ করা হবে দুই প্রকার কেলাসে। এক, আয়নিক কেলাস, আয়নিক ক্রিস্টালে। দুই, কোভ্যালেন্ট ক্রিস্টাল। আয়নিক ক্রিস্টালে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে স্ট্রনশিয়াম ক্লোরাইড সামান্য যোগ করার ফলে যে ধরনের ত্রুটি তৈরি হয় সেটা আমরা দেখালাম। এখন কোভ্যালেন্ট ক্রিস্টাল। কোভ্যালেন্ট ক্রিস্টাল সিলিকন, জার্মেনিয়াম দিয়ে তৈরি। এরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে, অর্ধ পরিবাহী। সিলিকন সমযোজী বন্ধন দ্বারা পরস্পরে যুক্ত থাকে। এর যোজ্যতা হচ্ছে 4।
কারণ বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকে। আমরা এরকমভাবে দেখাচ্ছি। এখানেও থাকছে এরকম। এরকমভাবে বন্ড করে থাকে সমযোজী বন্ধন দ্বারা। জার্মেনিয়ারও তাই। এরা গ্রুপ 14 এলিমেন্ট। যদি অশুদ্ধ হিসাবে আমরা 15 গ্রুপ এলিমেন্ট, ফসফরাস, আর্সেনিক খুব সামান্য পরিমাণে যদি যোগ করা হয় এই সব সমযোজী কেলাসে, খুব সামান্য পরিমাণ বলতে ppm অর্ডারে, অর্থাৎ প্রতি 10 লক্ষ সিলিকনের মধ্যে, সিলিকন অ্যাটমের একটি করে ফসফরাস বা আর্সেনিক যুক্ত করা হয়। তাহলে কত অল্প পরিমাণে অ্যাড করা হয় দেখো, প্রতি 10 লক্ষে একটি। যদি এই সব সমযোজী কেলাসে ফসফরাস বা আর্সেনিক এদের বাইরে কক্ষে 5টা করে ইলেকট্রন থাকে, তাহলে এই সিলিকনকে প্রতিস্থাপিত করবে মনে করো আর্সেনিক অ্যাড করলাম। তাহলে আর্সেনিকের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন সিলিকনের সঙ্গে বন্ডিং করবে, একটি ইলেকট্রন মুক্ত থাকবে, একটি ইলেকট্রন অতিরিক্ত থাকবে। এই ইলেকট্রনটা কেলাসের মধ্যে চলাচল করে, অর্থাৎ ডিলোকালাইজড ইলেকট্রন বলে। এবং এই সিলিকনের মধ্যে যদি আর্সেনিক যুক্ত করা হয় তাহলে বহুগুণ সিলিকনের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। অনুরূপভাবে জার্মানির মধ্যে একই ঘটনা ঘটবে। এই যে মুক্ত ইলেকট্রন থাকলো, এর জন্য যে তড়িৎ চলাচল বৃদ্ধি পেল, এই জন্য এটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর বলে। সেমিকন্ডাক্টর এন টাইপ, এন মিনস হচ্ছে নেগেটিভ। আচ্ছা, সিলিকনের কেলাস এর গঠন। এবার যদি 13 গ্রুপ এলিমেন্ট, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এ ধরনের যদি এই সমযোজী কেলাসে অ্যাড করা হয়, তাহলে দেখো যে যদি বোরনই অ্যাড করি তাহলে সিলিকনকে প্রতিস্থাপিত করবে বোরন। বোরনের বাইরে কক্ষে 3টে ইলেকট্রন থাকে, সিলিকনের 4টা। তাহলে বোরন আর সিলিকনের মধ্যে 3টে বন্ধন হবে, একটা বন্ধন ফাঁকা থাকবে, অর্থাৎ সিলিকনের ইলেকট্রনটা থাকবে কিন্তু বোরনের পাশে কোনো ইলেকট্রন থাকবে না, অর্থাৎ এই জায়গাটা গর্তের মতো তৈরি হবে। এই প্রকার কেলাসকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। এই গর্ত গোটা কেলাসের মধ্যে চলাচল করতে পারে, সেই জন্য বলা হয় এটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। আচ্ছা, তাহলে দেখো সিলিকন হচ্ছে সমযোজী কেলাস সিলিকনের, তার মধ্যে যদি আমরা ফসফরাস দিই
তাহলে এন টাইপ যদি বোরন দেই তাহলে পি টাইপ। পি টাইপে কী হচ্ছে, একটা গর্ত থেকে যাচ্ছে ক্লাসের মধ্যে। এই গর্তগুলো তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে এই গর্তগুলো একটা গর্ত থেকে পাশাপাশি এইভাবে চলাফেরা করতে পারে, অর্থাৎ সমযোজী বন্ধন থেকে ইলেকট্রন এখানে এসে পূর্ণ করে, আবার পাশে আর একটা খালি হয়, এইভাবে করে এরাও স্থানান্তরিত হতে থাকে। আচ্ছা, এই ব্যান্ড থিওরির সাহায্যে আমরা পরে ওটা শিখব। ব্যান্ড থিওরির সাহায্যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা পরে শিখব। সেমিকন্ডাক্টর ব্যান্ড থিওরির সাহায্যে। আচ্ছা, এবার আমরা শিখব ইলেকট্রিক্যাল প্রপার্টি। অফ ক্রিস্টাল। ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ ক্রিস্টাল, কঠিন পদার্থের তড়িৎ ধর্ম। কেলাসের তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে 3 প্রকারের কথা বলা হয়েছে। 1 নম্বর কন্ডাক্টর, আর হচ্ছে ইনসুলেটর। 3 সেমিকন্ডাক্টর, পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী। 10⁶ থেকে 10 তড়িৎ পরিবাহিতা এই অর্ডারে থাকলে যেসব ক্লাসে থাকবে তাদেরকে বলবো উত্তম পরিবাহী। ইনসুলেটর যাদের পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা এই অর্ডারে, তাদেরকে ইনসুলেটর। যাদের তড়িৎ পরিবাহিতা এই অর্ডারে, তাদেরকে আমরা সেমিকন্ডাক্টর বলবো। তোমাদের সন্ধিগত ধাতু সময়ের অক্সাইডগুলির তড়িৎ ধর্ম, এগুলো তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ট্রানজিশন মেটালস। 1 নম্বর টাইটেনিয়াম অক্সাইড, ক্রোমিয়াম ডাইঅক্সাইড, ইরেনিয়াম অক্সাইড, এরা ধাতুর মতো তড়িতের পরিবাহী হয়। 2 নম্বর কপার অক্সাইড, আয়রন অক্সাইড, নিকেল অক্সাইড, কোবাল্ট অক্সাইড, তড়িতের কুপরিবাহী। 3 নম্বর রেনিয়াম ট্রাইঅক্সাইড, যেটা সেখানে দেখো তড়িতের পরিবাহী, এর তড়িৎ পরিবাহিতা কপারের মতো। দেখো রেনিয়াম এর অক্সাইড কপারের যে তড়িৎ পরিবাহিতা তার মতো হয়। স্পেশালি তোমরা এটা আর এটা খুব ভালো করে মনে রাখবে, এটা আর এটা পরে আমরা আলোচনা করব। রেনিয়াম ট্রাইঅক্সাইড এটা মনে রাখবে। তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত পড়ালাম। আমি আশা রাখছি যে তোমরা এর আগের দিন ক্লাসে ওগুলো বাড়িতে পড়াশোনা করেছো। আজকেও যেগুলো পড়ালাম মন দিয়ে বই থেকে ভালো করে পড়বে, আমার ক্লাসটা ফলো করবে। এই পর্যন্ত আজকে থাকলো।